তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহীতে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকবে কাল। রোববার বিকেলে এই নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতায় থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি আছে, তারা চাইলে খোলা রাখতে পারবে। এছাড়া সোমবার ক্লাস পরীক্ষার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র গরমে স্কুল কলেজ বন্ধের বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, আজকের আবহাওয়ায় তাপপ্রবাহের পরিমাণ কেমন আপনারা লক্ষ্য করছেন? এবং আরেকটি জিনিস হচ্ছে যে তাপপ্রবাহের মধ্যেই কিন্তু একদিন পরে আবারও স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। এই নিয়ে আসলে সেখানকার স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা কি বলছেন এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা? আজকে আপনি জানেন যে আজকের তাপমাত্রা চুয়াডাঙ্গার তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা একেবারেই 42 ডিগ্রির কাছাকাছি। আর এই তাপপ্রবাহ কিন্তু চলে আসছে চুয়াডাঙ্গা জেলায় বেশ কিছুদিন ধরে। আর এ কারণেই আসলে সব শ্রেণীর পেশার মানুষকে কষ্ট পেতে হচ্ছে। আর আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথেও কথা বলেছি। অনেক শিক্ষক কিন্তু দ্বিমত পোষণ করেছিলেন, যেহেতু তারপরেও তারা বলছিলেন যেহেতু নির্দেশনা আমাদের খুলতে হবে, আমরা খুলেছি এবং আমরা ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু কোনো শিক্ষক বলছিলেন যে এই স্কুল খুলে দেওয়ার ব্যাপারটা স্বল্প 2-1টি ক্লাসের জন্য যদি হতো এবং সেটা যদি একেবারেই মর্নিং হতো, খুব সকালে 6টা কিংবা 6:30, 7টার দিকে খুলে দিয়ে খুব সকাল 9টা, 9:30টায় যদি স্কুল ছুটি দেওয়ার ব্যবস্থা করা যেত, তাহলে সেটা মানানসই হতো। তার কারণ এই তীব্র গরমে কিন্তু বেলা 10টা বাজার আগেই যে রোদের তাপ, এই রোদের তাপে কিন্তু সাধারণ মানুষও বাইরে আসতে পারছে না। যারা একটু বয়স্ক মানুষ, তাদের জন্য আসা কষ্টকর, আর শিশুদের জন্য তো আরো কষ্টকর। বিশেষ করে শিক্ষার্থী যারা, তাদের জন্য স্কুলে আসা কষ্টকর। আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিল যে তারা বাড়ি থেকে স্কুলে আসতে গিয়ে কষ্ট পাচ্ছে রোদে। তার কারণ 1-2 মিনিটও রোদে হাঁটা যাচ্ছে না। তো এক শিক্ষার্থী জানাচ্ছিল যে সে বাড়ি থেকে বের হয়েছে, কোনো যানবাহন পায়নি, তাকে হেঁটে হেঁটে স্কুল পর্যন্ত আসতে হয়েছে। আর আমাদের চুয়াডাঙ্গা জেলায় বেশিরভাগ স্কুলেই, প্রায় সব স্কুলেই কোনো এসির ব্যবস্থা নেই। যেহেতু ব্যবস্থা নেই, সে কারণেই ক্লাসরুমে বেশিরভাগ ক্লাসরুমেই আছে ফ্যানের ব্যবস্থা আছে। তো সিলিং ফ্যানের যে ব্যবস্থা আছে, তারপরেও আমি ক্লাসরুমে কিছুক্ষণ অবস্থান করেও দেখেছি যে ক্লাসরুমের ভিতরে বেশ গরম। এই গরমে আসলে ক্লাস করাও দুরূহ ব্যাপার। তো শিক্ষার্থীদের যেমন কষ্ট হচ্ছে, একইভাবে শিক্ষকরাও বলছিলেন যে এমন হলে খুব আসলেই অসুবিধা। তার কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এই অবস্থার ভেতরে শিক্ষার্থীদের এসে ক্লাস করা বেশ কষ্টের ব্যাপার। জি মানিক আকবর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য। তীব্র গরমে স্কুল কলেজ বন্ধের বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং এমেরিটাস অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম তারিক আহসান। আপনাদের দুজনকেই ইন্ডিপেন্ডেন্ট সংবাদে রাত 9টায় বাংলাদেশের সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেতে চাচ্ছি এবিএম আব্দুল্লাহ স্যারের কাছে। স্যার, যেটা জানতে চাই যে গরমে স্কুল খোলা রাখলে কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বাচ্চাদের জন্য? শিশুদের সুস্থ রাখতে হলে স্কুলে কি সতর্কতা নেওয়া প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আসলে গরমের আলোচনা তো বেশ কয়েকদিন চলছে। গত 76 বছরের মধ্যে এবার তো হাইয়েস্ট টেম্পারেচার। একসময় আমরা যখন ছোট ছিলাম আমাদেরও এরকম স্কুল সকালে হতো, মর্নিং স্কুল হতো, এটা সত্য। কিন্তু এবারের টেম্পারেচারটা আসলে তো অস্বাভাবিক। সবাই তো হাসপাস অবস্থা, নাভিশ্বাস অবস্থা, বলতে পারেন যে একবারে যান প্রাণ উৎসাহগত। শুধু তো মানুষ না, পশু পাখি সবাই তো ভুগতেছে এসব। তা আমি যেটা মনে করি যে এই যে গরম সবার জন্য, যেটা বাচ্চাদের যেমন জন্য ঝুঁকিপূর্ণ, যে কোনো বয়সের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, বাচ্চাদের ঝুঁকিটা তো আরো বেশি। তাদের প্রতিরোধ ক্ষমতাটা কম। বাচ্চারা ছোট মানুষ, হয়তো বাইরে যেয়ে দৌড়াদৌড়ি লাফালাফি করবে,
রোদের মধ্যে যাবে, ঘাম দিবে বলে বেশি ডিহাইড্রেশন হয়, মানে পানি শূন্যতা হয়, তাতে লবণ বেড়ে যায়, তাতে বাচ্চা দুর্বল হয়ে যাবে, ক্লান্তি টায়ার্ড এগুলো হয়ে যাবে। আরেকটা হলো যে অনেক সময় রোদে থাকলে একটা না, যে সবাই তো সবার মধ্যে একটা ভয় হলো যে হিট স্ট্রোক। ইতিমধ্যে অনেক লোক কিন্তু হিট স্ট্রোকে মারা গেছে, এবং এটাই কিন্তু আসলে সবার সংখ্যাটাকে বাড়িয়ে তুলছে। আরেকটা হলো ছোট বাচ্চারা স্কুলে গিয়ে বাইরে আবার আজে বাজে ড্রিঙ্ক টিঙ্ক খায় কিনা, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক খায়, এগুলো খাইয়ে আবার এই যে টনসিলাইটিস, ফেরিনজাইটিস, এবং অনেক এই বাচ্চাদের যে তো হিট রেসপিরেটরি। স্ট্রোকের হিট অ্যালার্ট জারি করা হয়েছে আরো 3 দিন, এই পরিস্থিতি থেকে আসলে স্কুল খোলা রাখাটা সমীচীন? আমি মনে করি যে ছোট বাচ্চাদের চেয়ে বাচ্চার বাপ মা, অভিভাবক সবাই কিন্তু খুব টেনশনে আছে। অথরিটি বা প্রশাসন বোধহয় একটু চিন্তা ভাবনা করতে পারে আর কি, কারণ হিট স্ট্রোক তো খুব ডেঞ্জারাস, অনেকে মারা গেছে। তো আমার মনে হয় যে তারা যেহেতু আবার হিট অ্যালার্ট জারি করা হয়ে গেছে, স্কুল বোধহয় আর কয়েকদিনের জন্য বন্ধ রাখলেই বাচ্চাদের জন্য ভালো। অভিভাবকরাও টেনশন আছে, বাপ মা সবাই মিলে টেনশন আছে। অনেক বাচ্চার বাপ মা কিন্তু আমাকেও বলছে, আমি বাচ্চারা স্কুলেই পাঠাবো না, কয়েকদিন অ্যাবসেন্ট থাকে থাকবো না, আমি ঝুঁকি নিতে চাই না, এরকম কিন্তু সবাই অনেকেই বলছে আমাকে। আমার স্যার, মনে হয় কর্তৃপক্ষ এই জিনিসগুলো বিবেচনা করতে পারে আর কি। জি স্যার, সঙ্গে থাকবেন। আমি একটু তারিক হাসান কাছে যেতে চাই। তারিক হাসান, একদিন স্কুল খোলা রাখা হলো, তারপরে আবার আজকে বন্ধের ঘোষণা করা হলো, অর্থাৎ এই যে হিট অ্যালার্ট আবার জারি করা হলো, এই তাপপ্রবাহ তো চলছে, আসলে এর মধ্যে আসলে এটা কি এক ধরনের সিদ্ধান্তহীনতা না? আসলে যেটি আমি বলবো যে এটি বাংলাদেশের জন্য আসলে একটি বিরল অভিজ্ঞতা, যেটি আব্দুল্লাহ স্যারও বলার চেষ্টা করলেন যে 75 বছরের মধ্যে এই ধরনের তাপমাত্রা এর আগে আমরা অনুভব করিনি। তো এইটার জন্য যে প্রস্তুতিটির বিষয়টি রয়েছে সেইখানে আমাদের আসলে একটু সময় নিতে হচ্ছে, এবং এই জন্যই আমরা হয়তো বিভিন্ন রকমের সিদ্ধান্ত দেখতে পাচ্ছি। তো এটি আসলে দুটো দিক রয়েছে। একটি হলো যে আমাদের এখনকার পরিস্থিতি অনুযায়ী আমাদের একাডেমিক কার্যক্রমের বিষয়টি কিভাবে চালানো যেতে পারে, আরেকটি হলো স্বাস্থ্যগত দিকটি কিভাবে নিশ্চয়তা বিধান করা যেতে পারে। তো সেক্ষেত্রে একাডেমিক কার্যক্রমের বিষয় যদি বলি, তাহলে আমি বলবো যে আমাদের এই শিক্ষাক্রমে কিন্তু 185 দিনের কার্যক্রম ধরা আছে, যার মধ্যে 140 দিন আসলে শিখন কার্যক্রম পাঠ্যপুস্তকের মধ্যে নির্ধারণ করা আছে। বাকি যে সময়টুকু 45 দিনের মতো, এই 45 দিন কিন্তু ধরা আছে বিভিন্ন রকমের বন্ধ, ইমার্জেন্সি সিচুয়েশন, এগুলোকে ডিল করা। এই জন্য কাজেই শিক্ষাক্রমে কিন্তু এই সুযোগটা আছে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে সিদ্ধান্ত গ্রহণের জন্য। কাজেই স্কুল যদি কিছুদিন বন্ধ রাখা হয়, প্রস্তুতি এই ধরনের সিচুয়েশনটাকে আর একটু মানুষের অভিযোজনে সহায়তা করার জন্য, সেটি কিন্তু করার সুযোগ আছে। এবং আরেকটি দিক হলো যে একটু সরাসরি আসলে আপনার কাছে জানতে চাই, একজন শিক্ষাবিদ হিসেবে আপনি মনে করেন যে যে পরিস্থিতি চলছে এখন স্কুল বন্ধ বা খোলা রাখা উচিত বাচ্চাদের জন্য? না, এই পরিস্থিতিতে অবশ্যই উচিত নয়। সেই জন্যই আমি শিক্ষাক্রমের ব্যাকগ্রাউন্ডটি বললাম যে এখানে সুযোগও আছে বিদ্যালয়কে বন্ধ রাখার, কাজেই সেটি করা উচিত। দ্বিতীয় হলো যে এটির সাথে অভিযোজনের জন্য আমাদের একটা প্রস্তুতিও দরকার, কারণ আমরা যে গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে দিয়ে যাচ্ছি এটি কিন্তু আসলে দীর্ঘমেয়াদী হতে পারে। তখন আমার শিক্ষণ কার্যক্রম কেমন ভাবে চলবে তার জন্য কিন্তু আমাদের, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কেমন হবে শিক্ষণ পদ্ধতি এই পরিস্থিতিতে, সেটির প্রসঙ্গে আপনার কাছে আমি একটু আব্দুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার, যেটা জানতে চাই যে স্কুলে না গিয়েও বাচ্চারা বাসায় থাকছে, অর্থাৎ এই যে তাপপ্রবাহ, সেটা কিন্তু নানান ধরনের প্রভাব আসলে রয়েছে। শিশুদের জন্য কি ধরনের যত্ন প্রয়োজন এবং তাদেরকে কিভাবে টেক কেয়ার করবে অভিভাবকরা, বাসায় থেকেও সেটা কিভাবে করবে, যদি একটু বলতেন। না, প্রথম কথা হলো শিশুদের আসলে তো যেটা বললাম সবাই ঝুঁকিপূর্ণ। তো কথা হলো বাচ্চাদের জন্য বিশেষ যেটা করতে হবে, বাচ্চারা আমি মনে করি যে আপাতত স্কুল নয় কয়েকদিন বন্ধ রাখুক, কর্তৃপক্ষ দেখুক, যদি অবস্থার উন্নতি হয় পরে খুলবে নি। কারণ ঝুঁকি নেওয়া দরকার কি, কারণ গার্জিয়ান চায়, সবাই যেহেতু চাচ্ছে, মানুষের তো যারা চায় এটা তো চিন্তা ভাবনা রাখতে হবে। আরেকটা হলো যারা যখন বাচ্চারা ঘরেও থাকবে, পিতা মাতা বা অভিভাবক তাদের প্রতি অনুরোধ, বাচ্চাদের ডাক্তারকে ঘরেই রাখবেন, তারা যেন বাইরে কোথাও বেড়ানো এই ছাদে ওঠা বা রাস্তায় যাওয়া ঘোরাফেরা এইসব যেন কোনো ক্রমে না করে। বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে, অবশ্যই সেটা যেন বিশুদ্ধ হয়। আজকাল বাচ্চারা তো পানিও খায় না, খালি কোল্ড ড্রিঙ্ক টিঙ্ক কি হাবিজাবি খায়, এসব ফ্রিজের পানিও বেশি খাবে না। পানির মধ্যে একটু লবণ মিশ্রিত যতটুকু তার মুখে মজা লাগে, মাঝে মধ্যে একটু ওর স্যালাইনও খেতে পারে, এইটাই ওর জন্য। আর ঠান্ডা খাবে না বাচ্চারা, কারণ সব ফ্রিজের পানি, আইস মিশ্রিত পানি বা আইসক্রিম এগুলো বাচ্চারা পছন্দ করে, ঠান্ডার মধ্যে খেতে পছন্দ করে, এগুলো অ্যাভয়েড করা ভালো। কারণ যে নিউমোনিয়া একটা বিষয় একটু একেবারে বিশেষভাবে জানতে চাই, যে যখন একজন শিশু বা বাইরে থেকে এসে হঠাৎ করে ঠান্ডা পানি খেয়ে ফেলে, হিটস্ট্রোকের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রেখে সবার চলা উচিত, শিশুর ক্ষেত্রে, বৃদ্ধ এবং সার্বিকভাবে সব মানুষের জন্য আসলে নির্দেশনাগুলো কি হওয়া উচিত, কতটুকু সচেতন হওয়া উচিত? হিটস্ট্রোকের জন্য যেটা দরকার সেটা হলো
অনেকক্ষণ একটানা রোদে কোনো কাজ করবে না, দাঁড়ায় থাকবে না, বাইরে যাবে না, এক নম্বর। 2 নম্বর হলো যারা বাইরে যেতেই হয় একটা ছাতা যেন ব্যবহার করে বা মাথায় ক্যাপ ব্যবহার করতে পারে। আর যারা কাজ করে বাইরে যায়, কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর যেন ছায়াতে আসে, হয়তো কিছুক্ষণ কাজ করলো ছায়াতে হলো, এই একটা করবে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কাপড়গুলো যেন লুজ পরে, টাইট না, ঢিলা ঢালা, লেস কালার, কম কালারের কাপড় পরলে ভালো, এটা সবচেয়ে জরুরি। আর যেটা আগেও বললাম, প্রচুর পানি খাবে, সেটা অবশ্যই যেন বিশুদ্ধ হয়। এর বাইরে যে আজে বাইরে ড্রিঙ্ক টিক, কত গুড়ের শরবত, আখের শরবত, লেবুর শরবত, এগুলো হাবি যাবে, এগুলো যেন না খায়। খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু সতর্ক হতে হবে। বাইরের জন্য যে খোলামেলা মাছি পড়ছে, ধোলা পড়ছে, এগুলো খায়, এগুলো যেন অ্যাভয়েড করে। ইভেন নিজের ঘরের খাবারও অনেকক্ষণ ফ্রিজের বাইরে রাখলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং খাবারের ব্যাপারেও সতর্ক হতে হবে, তা নাহলে যে খাদ্য বাহিত বা পানি বাহিত রোগগুলো কিন্তু বাড়ছে, এটাও কিন্তু সঠিক। আরেকটা যেটা বললেন, এই বাইরে আছে সমানে ঠান্ডা খাবে, এটা উচিত না। কারণ ঠান্ডা খেতে গেলে বাইরে গরম, ভিতরে ঠান্ডা ঢুকালো, এতে যে নিউমোনিয়ার মতো রোগ হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, গলায় টনসিলাইটিস হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা অনেক বেশি পাচ্ছি। স্যার, আরেকটি বিষয় জানতে চাই, আমি ফিরবো তারিকা হাসানের কাছে, আপনার কাছে এটা জেনে তারপর ওনার কাছে যেতে চাই, যেটি হচ্ছে যে একজন মানুষ যখন হিট স্ট্রোকে আক্রান্ত হয়, আমরা দেখি যে সময় পান না, হঠাৎ করে আসলে সাথে সাথে মৃত্যু হচ্ছে তার। সেক্ষেত্রে একজন মানুষ কখন বুঝবেন তার হিট স্ট্রোক হয়েছে? এটা একটা ভালো পয়েন্ট। আসলে হিট স্ট্রোক যখন, বিশেষ করে যারা শ্রমিক শ্রেণী বা শ্রমজীবী মানুষ বা খেতে খামারে যারা কাজ করে বা বাধ্য হয়ে যেতে হয় পেটের দায়ে, তাদের জন্য প্রথম কথা হলো এই হিট স্ট্রোকের শুরুতেই ওরা কিন্তু বুঝতে পারবে, যখন দুর্বল লাগে, কারণ আগেও বলছি ডিহাইড্রেশন হয়, সল্ট বের হয়, তো টায়ার্ড লাগবে, ক্লান্তি লাগবে, মাথা ঘোরা, বমি বমি ভাব, বমি হওয়া, অনেক সময় পা গুলো, মাংসগুলো খিচে আছে, হিট ক্র্যাম্প বলে এগুলা, মাংস খিচে ঘাড়ে পায়ে এগুলো খিচতে পারে, এটা হতে পারে। আর হিট এক্সহশন বলে, দুর্বল, ক্লান্তি, টায়ার্ড, খেতে পারে না, ভালো লাগে না, অবসাদ, বুক ধরপড়, এরকম যদি কেউ বুঝতে পারে, সাথে সাথে রোদ থেকে সে ছায়াতে চলে আসবে এবং প্রচুর পানি পান করবে, স্যালাইন মিশ্রিত পানি বা লবণ মিশ্রিত পানি, পারলে ফ্যান ছাড়বে, যদি সম্ভব হয় ফ্যান এসি ছাড়বে, তাও না পারলে তালপাতার পাখা দিবে। এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে জরুরি। যদি টাইট কাপড় চোপড় পরা থাকে সেটা কিন্তু লুজ করবে, এইটুকু যদি বুঝতে পারে। কারণ যখন অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে গেলে দেখা যায় টেম্পারেচার 104% উপরে উঠে যায়, গায়ে কোনো ঘাম নাই, এই অবস্থায় তখনই স্ট্রোক হয়ে যায়। একবার হয়ে গেলে এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। গ্রামে গঞ্জে পেরিফেরিতে তো ওই ট্রিটমেন্ট সুযোগও নাই, সাথে সাথে তাকে হাসপাতাল নিতে হবে, ট্রিটমেন্টের প্রয়োজনে আইসিইউ লাগতে পারে। এই সুযোগটা অনেকে পায় না বলেই কিন্তু মারা যাচ্ছে। দেখবেন প্রান্তিক জনগোষ্ঠী হয়তো হাসপাতালই নাই, সুযোগ সুবিধা নাই, ফ্যাসিলিটি নাই, এবং তাতে হয় সে হয়তো একাই ছিল, কেউ দেখেও নাই। যারা আশেপাশে থাকেন তারাও যদি তাকে দেখেন, সাথে সাথে অন্তত ছায়াতে আনবে, গায়ের কাপড় চোপড় খুলে দেবে, গা গুলো পানিতে ভিজিয়ে দিবে, এবং যদি অজ্ঞান হয়ে যায় সাথে সাথে হাসপাতাল নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। এইটাই করতে হবে, আদারওয়াইজ তাকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। কারণ খুব সময়টা খুব ক্রিটিক্যাল, টাইম যত দেরি হবে তত তাড়াতাড়ি বাড়তে থাকবে। স্যার, সঙ্গে থাকবেন একটু, আমি তারিকা হাসানের কাছে যেতে চাই। তারিকা হাসান, বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে চলছে আসলে সেটি নিশ্চয়ই দীর্ঘ হবে বলে আমরা আশা করি না, কিন্তু সেক্ষেত্রে যদি দীর্ঘ হয়, সেক্ষেত্রে শিক্ষণ পদ্ধতির কথা বলছেন, বিকল্প ব্যবস্থা কি হতে পারে, এবং বাংলাদেশের যে বিদ্যালয়গুলো, কলেজ সব সার্বিকভাবে কতটুকু প্রস্তুত আসলে এই পরিস্থিতিতে যদি আমাদের কার্যক্রম চালাতে হয়, আমাদের স্কুলগুলোকে আসলে প্রস্তুত বাচ্চাদেরকে ঠিক মতো টেক কেয়ার করবার জন্য? এখন যেভাবে আমাদের স্কুল কার্যক্রম চলছে সেটি হিসেবে আমি বলবো যে আসলে আমাদের কিন্তু এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সেইভাবে প্রস্তুতি নেই। কিন্তু যদি আমরা এই পরিস্থিতি মোকাবেলা করে সামনে আগাতে চাই, আমাদের আসলে বিদ্যালয় ভিত্তিক যেমন কিছু কার্যক্রম দরকার আছে, তেমনি বিদ্যালয়ের বাইরেও কিছু কার্যক্রম। বিদ্যালয় ভিত্তিক যেটি হতে পারে যে শিক্ষার্থীদেরকে কিছুক্ষণ পর পর একটি পানি পানের বিরতি দেয়া এবং সচেতন ভাবে সবাইকে পানি পান করতে নির্দেশনা দেয়া। একই সাথে তারা যেন ছাতা ব্যবহার করে স্কুলে আসা যাওয়া করে, এবং একটা বড় সময় কিন্তু সে বাড়িতেও থাকে। বাড়িতে ডিহাইড্রেট অবস্থায় থেকে যদি সে স্কুলে আসে, তখন সেখানে বসেও কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে। কাজেই অভিভাবক সমাবেশের মাধ্যমে তাদেরকেও সচেতন করে এই কার্যক্রমগুলো তাদের কাছে পৌঁছে দেয়া, বা একটা লিফলেটের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেয়া যে শিক্ষার্থী বাড়িতে থাকা অবস্থায় কি কি কাজ করবে। এবং এই বিষয়গুলো যেমন মেনটেন করা দরকার, তেমনি এটি যদি দীর্ঘদিন চলমান থাকে তাহলে আমাদের হয়তো ডিস্টেন্স মোডে এবং যেখানে অনলাইন শিখানো প্রক্রিয়ার সুযোগ রয়েছে সেখানে অনলাইনে, যেমন আমরা কোভিড পরিস্থিতি করেছিলাম, সেই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। এবং ডিস্টেন্স মোডে যেটি হতে পারে, নির্ধারিত যখন তাপমাত্রা একটু সহনীয় পর্যায়ে আসবে সেদিন সকালের দিকে। নিশ্চয়ই তারিকা হাসান, করোনার সময় কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা দেখেছি, দীর্ঘ সময় ধরে আমরা বিকল্প ব্যবস্থা নিয়েছি, অর্থাৎ এটিকে নিশ্চয়ই গুরুত্ব দিয়ে সরকার চিন্তা করবেন। অনেক ধন্যবাদ এবিএম আব্দুল্লাহ স্যার এবং তারিকা হাসান, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।